শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজ আইসিটি বিষয়ের ওয়েব পেজ নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে এই পিকচারের দিকে লক্ষ্য রাখব। তো পিকচারগুলো কিসের? এটি একটি মিনিস্ট্রি অফ এডুকেশন বা বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়েব পেজ। পরবর্তী পিকচারটি হলো ন্যাশনাল ভার্সিটির একটি ওয়েব পেজ। এরপরেরটি হলো ইবুকের একটি ওয়েব পেজ। তারপর এনসিটিভি একটি ওয়েব পেজের পিকচার। তারপর একটা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড যশোরের একটি ওয়েব পেজের একটি পিকচার। তো বলতে পারো এগুলো কিসের ছবি? আমি পূর্বেই বলে দিয়েছি এটা একটি ওয়েব পেজের ছবি। এগুলো প্রত্যেকটি একটি ওয়েব পেজের একটি পিকচার। তো আজকের পাঠ আমাদের ওয়েব পেজের প্রাথমিক ধারণা। তো এটা ওয়েব পেজ এর সংজ্ঞা জানতে পারবো আমরা এই পাঠ শেষে। ওয়েব পেজ এবং ওয়েবসাইটের পার্থক্য করতে পারবো। HTML এবং HTML সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। ডোমেইন এবং হোস্টিংয়ের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করতে পারবো। অর্থাৎ আজকে ওয়েব পেজ অধ্যায়টি, HTML অধ্যায় যে অধ্যায়টা, সেটা নিয়ে প্রাথমিক আলোচনা করব আজকে। এবার প্রাথমিক সংজ্ঞা। প্রথম সংজ্ঞাটি হলো www। এটা MCQ এ প্রায়ই আসে। www এর পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখানে অনেক স্টুডেন্টই ভুল করে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড কোনো সমস্যা নেই, ওয়েব এটা বানানটা একটু দেখে নিবে তোমরা। WEB অর্থাৎ এখানে বাংলাদেশের বি হবে। যদি এটা VE হয় তাহলে কিন্তু আরেকটা হয়ে যাবে। এটা হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়েব হবে বাংলাদেশের, লাস্টেরটা হবে বাংলাদেশের বি থাকবে। এটা মনে রাখার কৌশল। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বজাল। www কে অধিকাংশ সময়ই ওয়েব নামে ডাকা হয়। ওয়েব হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটি নেটওয়ার্ক। সুতরাং আমরা বলতে পারি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বব্যাপী বণ্টিত গতিশীল ডাইনামিক ইন্টারেক্টিভ বা গ্রাফিক্যাল হাইপারটেক্সট ইনফরমেশন সিস্টেম যা ইন্টারনেটকে রান করে। তিনটি নতুন প্রযুক্তির সমন্বয়ে ওয়েব গড়ে উঠেছে, যথা প্রথমত HTML এর সংজ্ঞাটা হলো, মেইন মিনিংটা হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার দ্বারা ওয়েব পেজ লেখা হয়। পরীক্ষায় আসতে পারে যে HTML এর পূর্ণরূপটি লিখো, সেটা হবে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটার কাজ কি? HTML দিয়ে ওয়েব পেজ লেখা হয়। তো এখানে একটা যে লক্ষণীয়, তোমরা যে ওয়ার্ডে তোমরা যে লিখো, মাইক্রোসফট ওয়ার্ডে যে লিখো, সেই লেখার সাহায্যে কিন্তু ওয়েব পেজ তৈরি করা যাবে না। সেটা লিখতে হবে HTML ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। ওয়েব পেজ লিখতে হবে সাধারণত, ওয়েব পেজ সবসময় লিখতে হবে HTML ল্যাঙ্গুয়েজে, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয়ত হলো HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, যার দ্বারা ওয়েব সার্ভার কম্পিউটার যা ওয়েব ট্রান্সমিট বা প্রেরণের কাজ করে। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল HTTP। তৃতীয়ত হলো ওয়েব ব্রাউজার, যে প্রোগ্রাম বা ডেটা রিসিভ বা অনুবাদ করে ক্লায়েন্টকে তার ফলাফল প্রদর্শন করে। ওয়েব ব্রাউজার যেমন মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম, সেগুলো হলো ওয়েব ব্রাউজার। এখানে এই পেজে আমাদের অনেকগুলো MCQ এখান থেকে আসতে পারে। তো আমরা MCQগুলো দেখব। MCQ আসতে পারে এখানে www এর মিনিং কি, সেটা হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বানানটা ভালো করে লক্ষ্য করবে, ওয়ার্ল্ড ওয়াইড ভুল হয় না, এখানে হবে WEB, এটা বাংলাদেশের বি আসবে এখানে। তারপর যে প্রশ্নটি আসতে পারে HTML এর পূর্ণরূপ কি, সেটা হবে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং HTML এর সাহায্যে ওয়েব পেজ লেখা হয়। তারপর HTTP এর পূর্ণরূপ কি, সেটা হবে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা সাহায্যে এর কাজ হলো ট্রান্সফার। তো বুঝতেই পারছো, ট্রান্সফার মানে যেটা প্রেরণের কাজ করা হয়। ওয়েব ব্রাউজার এটা প্রোগ্রামের ডেটা রিসিভ বা অনুবাদ করে ক্লায়েন্টকে তার ফলাফল প্রদর্শন করে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এবার হলো 1989 সালে ইন্টারনেটের HTTP বা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল আবিষ্কৃত হওয়ার পর কম্পিউটিং সুবিধাকে ইন্টারনেটের মাধ্যমে বন্টনের জন্য
1992 সালে টিম বার্নার্স লি সুইজারল্যান্ডের জেনেভায় সার্ন ECRN ইউরোপিয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ সংস্থার একটি প্রকল্প হিসাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেন। 1993 সালের মসাইক নামক গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার আবিষ্কারের 1 বছর পর www এর প্রচলন শুরু হয়। তাহলে এখানে আমরা দেখব যে HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল কে আবিষ্কার করেন, সেটা হলো টিম বার্নার্স লি। তো আমরা একটু পরবর্তী যাচ্ছি। তিনি বেশ কিছু বিদ্যমান ধারণাকে একটিমাত্র ব্যবস্থার সাথে সংযুক্ত করেন যাতে সবাই ইন্টারনেটে আরও সহজে তথ্য ব্যবহার করতে পারেন। বার্নার্সের বড় অবদান হলো তিনি পূর্বতন গুফার সেবার ব্যবহৃত হাইপারলিঙ্কের ধারণার সাথে মাল্টিমিডিয়া প্রযুক্তির সমন্বয়, যা দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এখানে শুধুমাত্র HTTP আবিষ্কার করেন টিম বার্নার্স লি, এটাই শুধু। তো পরবর্তীতে আসি আমরা ওয়েব পেজ কি। ওয়েব পেজ হলো এক ধরনের ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ও ইন্টারনেট ব্রাউজারের ব্যবহারের জন্য উপযুক্ত। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। তাহলে ওয়েব পেজের সংজ্ঞাটা হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেট ব্রাউজারের জন্য উপযুক্ত হলো একটা ডকুমেন্ট। তো ওয়েব পেজ হলো একটি ডকুমেন্ট। তো ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ, অর্থাৎ ওয়েব পেজ একটি ফাইল, একটি ফাইলকে ওয়েব পেজ বা ডকুমেন্ট, সেটাকে একটা ওয়েব পেজ বলা হয়। এবার ওয়েব পেজে কী কী তথ্য থাকতে পারে? ওয়েব পেজ মানে কি ডকুমেন্ট হলো তোমার ডকুমেন্ট তো নিঃসন্দেহে বুঝতে পারতেছো, বা রাখা ফাইল যেগুলো আসছে, মানে অর্থাৎ এখানে HTML ল্যাঙ্গুয়েজে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে লেখা যে ফাইলগুলো, সেটাই একটি ওয়েব পেজ। তো ওয়েব পেজে আমাদের অনেক তথ্য রাখতে পারি, আইসিটি, তারপর আইসিটি ট্যাক্স, তারপর ইমেজ রাখা যায়, মানে ছবি রাখা যায়, অডিও, তারপর ভিডিও, সবই রাখা যাবে, অ্যানিমেশন, ভিডিও, সবগুলোই আমরা ওয়েব পেজে রাখতে পারি, সব কিছুই। এবার ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিতে কয়েকটি ওয়েব পেজ দেখতে, এটা একটি ওয়েব পেজ, এটি একটি ওয়েব পেজ, এটি একটি ওয়েব পেজ, অর্থাৎ একটি পেজ। এই পেজগুলো আছে, এখানে পেজের মধ্যে আমরা ছবিও রাখতে পারি বা ভিডিও রাখা যায়, অ্যানিমেশন, সব কিছুই আমরা রাখতে পারি। তারপর কয়েকটি ওয়েব পেজের সমষ্টিকে কি বলা হয়? ওয়েবসাইট। তাহলে ওয়েব পেজ হলো একটি ডকুমেন্ট, আর ওয়েবসাইট হলো কয়েকটি ওয়েব পেজের সমষ্টি হলো ওয়েবসাইট। এবার এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে ওয়েবসাইট গঠিত হয়, অর্থাৎ এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে ওয়েবসাইট তৈরি হয়। সুতরাং একই ডোমেইনের অধীনে পরস্পর সংযোগযোগ্য একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। ওয়েবে প্রথম ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে, অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটের ফার্স্ট পেজকে বলা হয়, সাধারণত হোম পেজটা প্রথম পেজই রাখা হয়। তাহলে এখানে ওয়েবসাইট হলো অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি হলো ওয়েবসাইট। তার পরবর্তী সাইডে এখানে দেখছি আমরা আপলোড এবং এখানে ডাউনলোড। আপলোড এবং ডাউনলোডের আমরা সংজ্ঞাটা শিখব। আপলোড কি, এবার বলো তো আপলোড কি এবং ডাউনলোডটা কি সেটা দেখব। নিজের কম্পিউটার হতে কোনো ফাইল অন্যের কম্পিউটারে প্রেরণটা হলো আপলোড, অর্থাৎ এখানে নিজের কম্পিউটার থেকে কোনো ফাইল অন্যের কম্পিউটার বা সার্ভারে প্রেরণটা হলো আপলোড। নিজের কম্পিউটার হতে কোনো ফাইল অন্যের কম্পিউটারে প্রেরণকে হলো আপলোড। তাহলে ডাউনলোড কি? প্রয়োজন অনুযায়ী অন্যের কম্পিউটার হতে ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে ডাউনলোড বলে, অর্থাৎ একটি হলো আপলোড আর একটি হলো ডাউনলোড। আপলোড হলো নিজের কম্পিউটার হতে ফাইল সার্ভারে প্রেরণ করা, আবার ডাউনলোড হলো অন্যের কম্পিউটার হতে ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসা হলো ডাউনলোড। এবার আপলোড এবং ডাউনলোডের কাজটি যে প্রোটোকল করে সেটা হবে HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল যেটা। এবার
আমরা এই পেজে দেখছি ইউজার কম্পিউটার। আমরা একটা পিকচার দিলে রাখবো। ইউজার রিকোয়েস্ট করছে, সার্ভার রেসপন্ড করলো, এখান থেকে নিয়ে আসবে। তাহলে এবার বলতো ইউজার রিকোয়েস্ট সার্ভারে নিয়ে যায় এবং সার্ভারের রেসপন্ড আবার ইউজারের কাছে নিয়ে আসে মূলত কে HTTP। অর্থাৎ এক্ষেত্রে ইউজার রিকোয়েস্ট সার্ভারে নিয়ে যাবে এবং সার্ভারের রেসপন্ড আবার ইউজারের কাছে নিয়ে আসে মূলত HTTP অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এবার ক্লায়েন্ট আসলে এটা ইন্টারনেট ক্লায়েন্ট কম্পিউটার কি, ক্লায়েন্ট কম্পিউটার ইন্টারনেট সার্ভার। ক্লায়েন্ট কম্পিউটারটা কি সেটা আমরা জানব। যে কম্পিউটার থেকে আমরা ওয়েব পেজ ব্রাউজ করি তাই ক্লায়েন্ট কম্পিউটার। অর্থাৎ যে কম্পিউটার থেকে আমরা ওয়েব পেজ ব্রাউজ করি তাই ক্লায়েন্ট কম্পিউটার। সার্ভার কম্পিউটার, ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকবে তাকে বলা হয় ওয়েব সার্ভার। এগুলো সংজ্ঞাগুলো অনেক সময় আসতে পারে MCQ-এ। এবার আইপি অ্যাড্রেস, এটা সাধারণত পরীক্ষায় আসে, এগুলো সবগুলোই আজকে প্রত্যেকটা টপিক্সই পরীক্ষায় আসতে পারে, MCQ না হলে এটা। তো এটা অনেক সময় আসে প্রশ্নে। আইপি অ্যাড্রেস বিশ্বের প্রতিটি মানুষের নিজের পরিচয়ের জন্য একটি সুনির্দিষ্ট নাম আছে। এক নামে এক গ্রামে বা দেশে একাধিক লোক থাকতে পারে, কিন্তু প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা ঠিকানা থাকবে। টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি ফোন সেটের জন্য যেমন একটি নম্বর আছে, তেমনি ইন্টারনেটে প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকবে যা আইপি বা আইপি অ্যাড্রেস নামে পরিচিত। এখানে আইপি নামে, আইপিটা হলো ইন্টারনেট প্রোটোকল, আইপিটা হলো ইন্টারনেট প্রোটোকল। এটা মনে রাখতে হবে। আইপি পূর্ণ রূপটা কি, সেটা হলো ইন্টারনেট প্রোটোকল। আইপি বা ইন্টারনেট প্রোটোকল আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য 8টি সংখ্যার প্রয়োজন হয়। সম্পূর্ণ ঠিকানা প্রকাশের জন্য 32 বিট প্রয়োজন। প্রতিটি অক্টেট ডট দ্বারা পৃথক করা হয়। আইপি অ্যাড্রেসকে আবার 5টি ক্লাসে ভাগ করা যায়। এবার আইপি অ্যাড্রেস ক্লাস অনুযায়ী নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি দেখানো হলো। আচ্ছা, এটা পরের স্লাইডটা একটু ভালো করে বুঝতে পারবে। যেমন ক্লাস সি এর আইপি অ্যাড্রেসটা নিচে দেখানো হলো। যেমন এক্ষেত্রে এই অংশটুকু এটা হলো একটা বাইনারি, 192 এর এটা হলো বাইনারি সংখ্যা, ডট 160 বাইনারি সংখ্যা, 11 এটা একটা বাইনারি সংখ্যা, এবং এই অংশটুকে বলা হয় নেটওয়ার্ক আইডি, আর এটি হলো হোস্ট আইডি। এভাবে প্রত্যেকটি কম্পিউটারের একটি আইপি অ্যাড্রেস দেওয়া হয়, ঠিক এভাবে আইপি অ্যাড্রেস। তো এবার আসছি পাশের আইকনগুলো কি পরিচিত। নিঃসন্দেহে বলতে পারছো আইকনগুলো কিসের, এটা তো নিঃসন্দেহে তোমরা পরিচয় আছে তোমাদের। ব্রাউজারের একটি ব্রাউজার, এটা অপেরা মিনি যেটা। তারপর ব্রাউজার কি জিনিসটা, পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে থাকা, পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েব পেজ পরিদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলা হয়। ওয়েব ব্রাউজিং হলো পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভারে রাখা ওয়েব পেজ প্রদর্শন প্রক্রিয়া। ওয়েব ব্রাউজিংয়ের সাহায্যে ইন্টারনেট থেকে অসংখ্য তথ্য আহরণ সম্ভব। ওয়েব ব্রাউজিংয়ের জন্য অনেক সফটওয়্যার আছে, যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, মোসাইক ইত্যাদি। আইপি নেটওয়ার্ক তথা ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি পৃথক ঠিকানা থাকবে এবং এই ঠিকানাটাকে আইপি অ্যাড্রেস বলা হয়। ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে বলা হয় ওয়েব সার্ভার। কতগুলো ইন্টারনেট ব্রাউজারের নাম লিখো, সে আসতে পারে পরীক্ষায়, তাহলে সেটা হবে ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা অথবা মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম লিখে দিতে হবে। এবং আইপি নেটওয়ার্ক তথা ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি পৃথক ঠিকানা থাকবে। প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইপি অ্যাড্রেস থাকবে। ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকবে তাকে বলা হয় ওয়েব সার্ভার। এবার ছবিটি কিসের, এটা হলো ছবিটিকে, এটা একটা ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স। তো এই বাটনটি হলো ব্যাক বাটন, এগুলো জাস্ট এমনি দেখার জন্য দিয়েছে। ফরওয়ার্ড বাটন, এটা হলো ব্যাক ফরওয়ার্ড, তোমরা সকলেই জানো। এটা হলো একটা স্টপ বাটন, এটা আসলো গো বাটন যেটি। এটা হলো অ্যাড্রেস বার, এখানে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস লিখে আমরা এটা ওয়েবসাইট আমরা ব্রাউজ করতে পারি।
এটা ওয়েব ব্রাউজারের জাস্ট একটা পিকচার দিয়ে দিচ্ছি এখানে। রিফ্রেশ বাটন, এটা রিফ্রেশ বাটন এটা। তারপর হোম বাটন, ঠিক এগুলো। এবার আসছি আমরা ডোমেন নেমের সংজ্ঞা। তো ডোমেন নেম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস বা ওয়েব অ্যাড্রেস। ডোমেন নেম এমন একটি সার্ভার কম্পিউটার যা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে। এই ডোমেন নেমের মাধ্যমে সারা বিশ্বের যে কোনো প্রান্তের ইন্টারনেট ব্যবহারকারীরা ওয়েবসাইট খুঁজে পাবে। সুতরাং আইপি অ্যাড্রেসের অনুবাদই হচ্ছে ডোমেন নেম। যদি একটি ডোমেন নেম রেজিস্ট্রি করা হয় তবে এটি সারা বিশ্ব হতে একটি ইউনিক আইডেন্টিটি পাবে। একই নাম আর কেউ নিতে পারবে না। ডোমেন নেমের সংজ্ঞাটা তোমরা পড়ে নিবে। তারপর হোস্টিংকে আমরা অনেক ওয়েব হোস্টিংও বলে থাকি। সহজ ভাষায় বলা হয় ইন্টারনেট ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলা হয়। হোস্টিং হচ্ছে মূলত অনলাইনে ওয়েবসাইট আপলোড করার সার্ভার বা কম্পিউটার হার্ড ডিস্ক রাখার জায়গা। তো আজ এই পর্যন্তই। তো শিক্ষার্থীবৃন্দ, এবার ক্লাসের দ্বিতীয় অংশে আমরা আসছি। তো এবার দেখো এখানে উক্ত ওয়েব পেজটি কীভাবে তৈরি হয়েছে, এর দ্বিতীয় অংশ এখন ক্লাসটার। তো এই লেখার ভাষা তোমরা কি চেনো? সাধারণত এটা পরিচিত নয়। এই যে অংশটুকু এটি হলো HTML ল্যাঙ্গুয়েজ। তো বলো তো আজকে আমাদের আলোচনার বিষয়টা কি? তো বিষয়টি হবে আজকের পাঠ হলো HTML। এখন HTML এর প্রাথমিক আইডিয়াগুলো আমরা এখন দেখব। তো আজকের ক্লাসটি সম্পূর্ণ একটি থিওরিটিক্যাল ক্লাস, তারপর এটা বুঝতে হবে। তো এই পাঠ শেষে HTML ট্যাগ জানবো আমরা, সিনট্যাক্স জানবো, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ জানবো, HTML ব্যাখ্যা করব। তো এই জিনিসগুলো ট্যাগ, সিনট্যাক্স, ওপেনিং ট্যাগ, ওপেন ট্যাগ বা ক্লোজ ট্যাগ না জানলে আমরা HTML ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে বুঝতে পারবো না। কাজে এটি অত্যন্ত প্রয়োজনীয়। তো HTML এর সুবিধা অসুবিধা এবং বিশ্লেষণ করতে পারবো। এবার আসি HTML কি? HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি মূলত ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। HTML দ্বারা তৈরি ফাইলসমূহকে সাধারণত ওয়েব পেজ নামে পরিচিত। জিনিসটা আর একটু বুঝতে হবে। HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি মূলত ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। HTML একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এই ল্যাঙ্গুয়েজের সাহায্যে ওয়েব পেজ তৈরি করা হয় এবং HTML দ্বারা তৈরি ফাইলসমূহকে সাধারণত ওয়েব পেজ নামে পরিচিত। এবার HTML দিয়ে কি করা যায়? HTML ব্যবহার করে খুব সুন্দর ডকুমেন্ট পেজ তৈরি করা যায়। এটি ফাইলে টেক্সট ছাড়াও স্থির ও সচল ছবি, শব্দ ইত্যাদি সংযোজন করা যায়। HTML-কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, যা কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি। আর এই মার্কআপ ট্যাগের কাজ হলো ওয়েব পেজে বিভিন্ন এলিমেন্ট কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করবে। এবার বলতে পারো এই ছবিটি কার, যেটা এই ক্লাসের প্রথম অংশে দেখানো হয়েছিল, স্টিম বার্নার্স-লি সম্পর্কে কেউ কি কিছু বলতে পারো? এটা আমরা দেখব। 1990 সালে জেনেভার সার্ন-এ কাজ করার সময় স্টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML আবিষ্কার করেন। তাহলে HTML আবিষ্কার করেন স্টিম বার্নার্স-লি। 1995 সালে HTML2, 1997 সালের জানুয়ারি মাসে HTML 3.2, একই সালের ডিসেম্বর মাসে HTML4 ভার্সন বাজারে আসে। HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML5, যেটা আপডেট হয় প্রোগ্রামগুলো। এবার সফটওয়্যার আপডেট। তো এবার হলো HTML এর সুবিধা অসুবিধা আমরা দেখব। এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি, সর্বব্যাপী ব্যবহার, অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে, ব্যবহার সহজ এবং সিনট্যাক্স সহজ, তাই HTML শেখাও সহজ। উইন্ডোজের সাথে ডিফল্ট থাকে, তাই আলাদা কিনতে হয় না।
অর্থাৎ এক্ষেত্রে উইন্ডোজ এর সাথে ডিফল্ট এই জিনিসটা হলো সাধারণত আমরা এটা উইন্ডোজের সাথে আমরা এটা লিখতে পারি, আমরা নোটপ্যাডে আমরা এটা প্রোগ্রামটা লিখতে হয় সাধারণত। উইন্ডোজের সাথে ডিফল্ট থাকে, তাই আলাদাভাবে কিনতে হয় না। যে কোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়। পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে, এটি মূল্য সাশ্রয়ী। HTML এর অসুবিধা, শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ ডেভেলপ করা যায়, তাই ডাইনামিক ওয়েব পেজ করা যায় না। সাধারণ ওয়েব পেজ তৈরি করতে অনেক কোড লিখতে হয়, নিরাপত্তা ব্যবস্থা ভালো নয়। ওয়েব পেজ তৈরির জন্য অনেক কোড লিখতে হয়, তারপরও জটিলতার সৃষ্টি হয়। তো তোমরা HTML এর সুবিধা অসুবিধাগুলো একটু পড়ে নিবে। এবার যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এগুলো চিহ্ন কিসের, এটা কিন্তু গ্রেটার দেন বা লেস দেন এই জিনিসগুলো না। এটি হলো একটি HTML ট্যাগ, এটাকে বলা হয় ওপেনিং আর এটা ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ। তো এই ট্যাগগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা HTML প্রোগ্রাম লিখতে ব্যবহার হয়। এই ট্যাগগুলো, এই HTML ট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। HTML ট্যাগ হলো কিওয়ার্ড যা কোনো নির্দেশকে সুনির্দিষ্ট করে দেয়। HTML ট্যাগ নির্দিষ্ট কোনো নির্দেশের সাংকেতিক চিহ্ন হিসাবে বসে। ট্যাগ দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে অবস্থিত। অ্যাঙ্গেল ব্র্যাকেট অর্থাৎ এটা হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর মাঝে অবস্থিত একটি স্বতন্ত্র উপাদান দিয়ে HTML ট্যাগ গঠিত। অর্থাৎ এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, মাঝখানে একটা হ্যাশ আছে চিহ্ন, এর মাঝে লেখা কিওয়ার্ডকে একত্রে ট্যাগ বলা হয়। এটা ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ। HTML ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ। HTML ট্যাগ এটা হলো ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। সাধারণত অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে একটি হ্যাশ দিলেই সেটা ক্লোজিং ট্যাগ হয়। সবসময় ওপেনিং ট্যাগে কখনোই এস আসে না, এই এস না, সরি এটা স্ল্যাশ, আমি ভুল বলতেছি, এটা হবে স্ল্যাশ, যেটা আমি প্রথম থেকে ভুল বলছি, এটা সরি। এটি হলো কি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে আসবে একটা স্ল্যাশ চিহ্ন, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে স্ল্যাশ চিহ্ন আসলে সেটা হবে একটা ক্লোজিং ট্যাগ। তো সিনট্যাক্স কি, যে কোনো প্রোগ্রাম ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহৃত কিওয়ার্ডগুলো লেখার কিছু নিয়ম নীতি আছে যা মেনে প্রোগ্রাম রচনা করতে হয়। এইসব নিয়ম নীতিকে সিনট্যাক্স বলা হয়। তাহলে সিনট্যাক্স কি, আমরা প্রোগ্রাম লেখার নিয়মাবলীকে আমরা সিনট্যাক্স বলা হয়। প্রোগ্রাম লেখার নিয়মাবলীকে আমরা সিনট্যাক্স বলা হয়। সিনট্যাক্স এরর, যেটা প্রোগ্রাম সিনট্যাক্স এরর হবে অনেক সময়, যেটাকে সিনট্যাক্স এরর, প্রোগ্রাম লেখার নিয়মগুলো হলো সিনট্যাক্স। আর প্রোগ্রাম লিখতে গিয়ে যদি যে ভুল হবে, সিনট্যাক্স নিয়মটা যদি ভুল হয় তাহলে সেটা হবে সিনট্যাক্স এরর। ট্যাগের সিনট্যাক্স হচ্ছে লেস দেন সাইন, যেটা লেস দেন সাইন কিওয়ার্ড, গ্রেটার দেন সাইন অর্থাৎ কিওয়ার্ড এটি আসবে। HTML প্রতিটি ট্যাগ অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু হয়। HTML এর প্রতিটি ট্যাগ অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু হয় এবং অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে একটা স্ল্যাশ দিয়ে শেষ হয়। এবং অ্যাঙ্গেল ব্র্যাকেটকে বলা হয় ওপেনিং ট্যাগ, এবং অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যেটা স্ল্যাশ আসবে, এটা আসবে যখন, তখন সেটাকে বলা হয় শেষ বা ক্লোজিং ট্যাগ। লক্ষণীয় বিষয় হচ্ছে ট্যাগ শেষ করতে এই চিহ্ন, স্ল্যাশ চিহ্নটি ব্যবহৃত হয়। অর্থাৎ ক্লোজিং ট্যাগের মধ্যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে একটি, আবারও বলছি, ক্লোজিং ট্যাগে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে একটি স্ল্যাশ দিতে হয়। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, আমরা পরবর্তী স্লাইডে দেখব। অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছু বৈশিষ্ট্য নির্দেশ। অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্দেশ। অ্যাট্রিবিউটগুলো এলিমেন্ট সমূহের বাড়তি কিছু তথ্য প্রদান করে থাকে। অ্যাট্রিবিউটগুলো সবসময় স্টার্ট ট্যাগে নির্দিষ্ট করে দেওয়া থাকে। অ্যাট্রিবিউটের দুটি অংশ থাকে, যথা এক নম্বর হলো অ্যাট্রিবিউট নেম, দুই নম্বরটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু। একটু পরে বুঝবে সবগুলোই, যখন পরের ক্লাসে সব কিছু তোমরা বুঝে নিবে। এখন আসতে তো হয়তো একটু কঠিন মনে হচ্ছে। এবার হলো এলিমেন্ট, স্টার্ট ট্যাগ থেকে শুরু করে এন্ড ট্যাগ পর্যন্ত সকল কিছুকে এলিমেন্ট বলা হয়। অর্থাৎ এখানে ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছু হলো
এলিমেন্ট, আর স্টার্ট ট্যাগ ও এন্ড ট্যাগের মধ্যবর্তী সব কিছু হলো এলিমেন্ট কন্টেন্ট। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এবার একটি এলিমেন্টের ভিন্ন অংশ, যেমন এটা আমরা এখন দেখবো, এটা একটু যেমন এখানে এলিমেন্ট, যেমন এটি হলো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এবং সব কিছুকে কী বলা হবে এক্ষেত্রে? এলিমেন্ট। তারপর এটা হলো এলিমেন্ট কন্টেন্ট, মেইন কন্টেন্ট হলো দিস ইজ HTML ক্লাস, এটিকে বলা হবে এলিমেন্ট কন্টেন্ট, এবং এই পুরো অংশটুকু এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, অর্থাৎ অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে যে অংশটুকু আসবে, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যেটা, সেটাকে বলা হবে ওপেনিং ট্যাগ। এবং তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যেটা স্ল্যাশ যেটা আসবে, এটা স্ল্যাশটা এটাকে বলা হবে ক্লোজিং ট্যাগ। যেহেতু এটা পি আসছে, এখানে পি হলো প্যারাগ্রাফ লেখার জন্য, এখানে প্যারাগ্রাফ লেখার জন্য পি দিতে হয়, অ্যালাইন লেফট, মানে সেটা বাম পাশে দেখাবে। এই পিটাকে বলা হবে প্যারাগ্রাফ। সাধারণত যেকোনো প্যারাগ্রাফ এখানে ল্যাঙ্গুয়েজ যেকোনো লেখার জন্য এটা পি দিতে হয়, মানে অর্থাৎ ক্লোজিং ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যদি পি লেখা হয়, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যদি পি লেখা হয়, অর্থাৎ ওপেনিং ট্যাগে পি, এবং ক্লোজিং ট্যাগের মধ্যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে স্ল্যাশ দিয়ে পি দিতে হবে। অর্থাৎ প্যারাগ্রাফের জন্য এইটা, যেকোনো সেন্টেন্স লেখার জন্য এটা ব্যবহৃত হয়। এবং অ্যালাইন লেফট মানে সেটা বাম পাশে দেখাবে, এই লাইনটা, যখন আমরা এটা রান করব একটা ওয়েব ব্রাউজার দিয়ে। তারপর অংশটুকু এটাকে বলা অ্যালাইন, এটা বলা হয় অ্যাট্রিবিউট নেম, যেটা এটাকে বলা হবে অ্যাট্রিবিউট নেম, এবং এটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু। এটা না লিখলেও অনেক সময়, এটা না লিখলেও দিবে, অর্থাৎ এটা মিডিলে বরাবর দিবে। এটা অ্যালাইন লেফট, এই জিনিসটা না লিখলেও এটা ওয়েব ব্রাউজারে রান করবে। এটা আমরা পরবর্তীতে যাচ্ছি ট্যাগের প্রকারভেদ, কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ। যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু ট্যাগ বা ট্যাগের বিষয়বস্তু ও ক্লোজিং বা শেষ ট্যাগ থাকে, তাকে বলা হয় কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ ডকুমেন্ট টেক্সটের ফরম্যাটিং বা কনস্ট্রাকশন নির্দিষ্ট করে দেয়। যেমন পি প্যারাগ্রাফ, এটা হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট, মাঝখানে এখানে অনেকগুলো আমরা সেন্টেন্স লিখতে পারি, অনেক কিছু। তারপর এটা হবে ক্লোজিং ট্যাগ, এটা হলো ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, প্যারাগ্রাফ লেখার জন্য এটা। এবং অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে একটা স্ল্যাশ থাকবে, তারপর আবার পি থাকবে। একইভাবে এটা হলো একটা ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। এখানে বিতে হলো বোল্ড, অর্থাৎ এখানে এই জায়গাতে আমরা যা কিছু লিখব সেটা বোল্ড আকারে আসবে যখন আমরা ওয়েব ব্রাউজারে এটা রান করাবো। এবং এক্ষেত্রেও সবসময় ক্লোজিং ব্র্যাকেটে আমরা সাধারণত অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এস দিতে হবে। অর্থাৎ কন্টেইনার ট্যাগটা হলো এটা ওপেনিং ট্যাগ এবং শেষ ট্যাগ দুটোই থাকবে। কন্টেইনার ট্যাগে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোই থাকবে। এবার আমরা এমটি ট্যাগটা দেখব। যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরুর ট্যাগ আছে কিন্তু ক্লোজিং বা শেষ ট্যাগ নেই, তাকে এমটি ট্যাগ বলা হয়। যেমন বিআর, এইচআর, এগুলো ইমেজ, এই জিনিসগুলো। HTML, আচ্ছা পূর্বের স্লাইড আবার দেখছি। তাহলে কন্টেইনার ট্যাগটা হলো, কন্টেইনার ট্যাগ হলো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোই থাকবে। আর এমটি ট্যাগ হলো শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ বা শেষ ট্যাগটি নেই, এটা হলো এমটি ট্যাগ। আমি আবারও বলছি, কন্টেইনার ট্যাগে হলো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে, দুটোই আছে। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোই আছে কন্টেইনার ট্যাগে, কিন্তু এমটি ট্যাগে শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই। এবার HTML স্ট্রাকচারটা দেখব। HTML এক্ষেত্রে লক্ষণীয়, যেটা পরবর্তী ক্লাসটা কিন্তু একটু ভালো লাগবে হয়তোবা, এর পরবর্তী ক্লাসটা যখন নিব। আজকে তো সম্পূর্ণ থিওরিটিক্যাল ক্লাসটা। এক্ষেত্রে দেখো এটা HTML কীভাবে স্ট্রাকচার, কীভাবে লিখতে হয়। অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে HTML দিতে হবে, এটা হলো ওপেনিং ট্যাগ। এবং ওপেনিং ট্যাগের ক্লোজিং ট্যাগ হলো এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে HTML, এবং এটা হলো ওপেনিং ট্যাগ।
একইভাবে ক্লোজিং ট্যাগটা হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর ভিতরে HTML দিয়ে এখানে আসবে একটা স্ল্যাশ, এটা দিতে হবে, এটা হলো ক্লোজিং ট্যাগ। এটা দিয়ে শুরু করতে হয়, যেটা দিয়ে শুরু এবং এটা দিয়ে শেষ করতে হয়, যেটা দিয়ে শুরু সেটা দিয়ে শেষ। একইভাবে হেড, প্রত্যেকটা HTML এর মধ্যে একটা হেড থাকবে, টাইটেল এবং টাইটেল থাকবে। হেড এটা ওপেনিং ট্যাগ, হেড অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে অ্যাড আছে, একইভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে হেড, এটা ক্লোজিং ট্যাগ, এক্ষেত্রে আবার একটা স্ল্যাশ দিতে হবে। একইভাবে টাইটেল যখন দিব, এটা টাইটেল, এটা হলো ওপেনিং ট্যাগ, এটা আসবে ক্লোজিং ট্যাগ, আবার টাইটেল দিয়ে আবার এখানে আবার একটা হ্যাশ দিতে হবে, স্ল্যাশ দিতে হবে, এটা স্ল্যাশ দিব। তারপর এটা হলো হেড সেকশন। তার পরবর্তীতে বডি, HTML বডি, এটা হলো বডির ওপেনিং ট্যাগ, এটা হলো বডির ক্লোজিং ট্যাগ। অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে হবে এটা ওপেনিং ট্যাগ, এবং আবার এটা হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট বডি লিখে এটাকে আবার একটা স্ল্যাশ দিতে হবে এখানে, এটা HTML বডি, বডি সেকশন। ঠিক এভাবে আমাদের সম্পূর্ণ HTML প্রোগ্রামটি, আমাদের HTML এর প্রোগ্রাম এভাবে লিখতে হয়। আগামী দিন এটা যখন সরাসরি দেখাবো তখন এটা ভালো লাগবে। এবার HTML পেজ লেআউট। সাইটে বিভিন্ন উপাদান থাকবে, যেমন টাইটেল, হেডিং, প্রধান কন্টেন্ট, টেক্সট, ইমেজ, লিঙ্ক ইত্যাদি, ফুটার ইত্যাদি কোনটি কোথায় কীভাবে স্থাপিত হবে তার পরিকল্পনা বা ছককে লেআউট বলা হয়। HTML লেআউট কি? অর্থাৎ এক্ষেত্রে আসলে ওয়েবসাইটে বিভিন্ন উপাদান থাকবে, যেমন টাইটেল, হেডিং, প্রধান কন্টেন্ট, টেক্সট, ইমেজ, লিঙ্ক ইত্যাদি, ফুটার ইত্যাদি কোনটি কোথায় কীভাবে স্থাপিত হবে তার পরিকল্পনা বা ছককে লেআউট বলা হয়। লেআউট হলো একটি পেজের প্রধান কন্টেন্ট এরিয়ার স্ট্রাকচার বা অবকাঠামো। সম্পূর্ণ ওয়েবসাইটটি একটি ডিজাইন হতে পারে, কিন্তু প্রত্যেকটি আলাদা পেজের লেআউট ভিন্ন হতে পারে। ওয়েবসাইট তৈরির পূর্বে এর লেআউট তৈরি করে নিলে কাজের সুবিধা হয়। লেআউট তো নিঃসন্দেহে বুঝতে পারছো, এটা পরিকল্পনা, অর্থাৎ বিভিন্ন হেডার, ফুটার বা বিভিন্ন লিঙ্ক, ছবি কোথায় কীভাবে স্থাপিত হবে তার পরিকল্পনাটাই হলো লেআউট। তো আজ আর ক্লাসটি নিচ্ছি না, আজ এ পর্যন্তই। ক্লাসটি দুটি অংশে বিভক্ত করেছি, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। তো তোমরা পরবর্তী ক্লাসটি করবে, সেটা হয়তো ভালো লাগবে এই ক্লাসের চেয়ে। সেখানে সরাসরি দেখাবো, আমরা HTML প্রোগ্রামটি দেখাবো সরাসরি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।